এখন আমি প্রশ্নোত্তর নিব। জি ধন্যবাদ। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, কাজ করছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নিউজ রিপোর্টে। আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে, আপনারা প্রথম দিনই ঘোষণা দিলেন আপনারা আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দিয়ে ক্ষমতায় যেতে চান বা নির্বাচিত হওয়ার প্রত্যাশা রাখছেন। তো আপনাদের এখন পর্যন্ত কার্যক্রমে আপনারা কতগুলো আসনে আপনারা আপনাদের প্রার্থী দেওয়ার মতো লোক খুঁজে পেয়েছেন? এবং আপনার আরেকটা কথা বলেছেন, আপনারা বিগত দিনের ইতিহাস নিয়ে আপনারা খাটবেন না বা বিগত দিনের ইতিহাস নিয়ে আপনারা পর্যালোচনা ওভাবে করবেন না, যেগুলো মীমাংসিত বিষয়। আমরা দেখেছি জুলাই আন্দোলনে যে ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকারের হাতেই হচ্ছে আমাদের ছাত্র জনতা নিহত এবং আহত হয়েছে। আপনারা আওয়ামী লীগের কোনো যদি নেতৃত্ব স্থানীয় কেউ আসে বা কেউ যদি আপনাদের দলে আসতে চায় এবং তাদের নির্বাচনে নিয়ে যাওয়ার বিষয়ে আপনাদের অবস্থান কি? আমরা কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে এটার সমালোচনা করতে চাই না। আমরা সমালোচনা করবো সিস্টেমের, ব্যবস্থা। স্বৈরাচার কি শুধু বিগত সরকার ছিল, তার আগে ছিল না? সুতরাং আমরা এগুলি নিয়ে যে বললাম যে অযথা সময় নষ্ট করে, এর জন্য আপনারা আছেন, রাষ্ট্র ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, আইন আছে, তো তারা তো এটা নিয়েই ব্যতিব্যস্ত। সেখানে আমাদের এফোর্ট দিয়ে কথা বলা ছাড়া কোনো লাভই হবে না। এই জন্য আমরা মনে করছি এক্ষেত্রে আমরা কোনোভাবে এই বিষয়টা নিয়ে আমরা বলতে চাচ্ছি না। তবে অবশ্যই যদি কোনো বিষয় থাকে জাতীয় গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমাদের একটা নৈতিক কমিটি আছে, তারা সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্ত আমরা জানিয়ে দেব। দ্বিতীয়ত হলো যে আমরা এখনো কোনো আসন ভিত্তিক আমরা কাজ করিনি। আমাদের সময়ের অপেক্ষা এখন আছে, ঘোষণা করলাম। এর পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে আমরা যে রেসপন্স পাচ্ছি, সেটার ক্ষেত্রে আমাদের প্রার্থী নির্বাচনের যে কৌশল, সেটা হচ্ছে প্রত্যেকটা জেলায় আমাদের সর্বজন সম্মানিত আদর্শ কিছু মানুষ থাকবেন। ওনারা রাজনীতি নাও করতে পারেন, তারাই আমাদের প্রার্থী নির্বাচন করবে। এই তৃণমূল পর্যায়ের প্রার্থী নির্বাচনে অলমোস্ট আমাদের জন্য চূড়ান্ত। আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে বলছিলাম, আমাদের রেজওয়ান হক। একটা প্রশ্ন আপনার কাছে করছি যে আপনার নতুন রাজনৈতিক দল হিসেবে আজকে আত্মপ্রকাশ করছেন। আমরা বিগত সময় দেখেছি অনেক রাজনৈতিক দল হুটহাট আত্মপ্রকাশ করে এবং পরবর্তীতে তারা অন্যান্য বড় দলের সাথে যুক্ত হয়, কিংবা যেটাকে আমরা বলি লেজুর ভিত্তি, এই ধরনের একটি অবস্থা তৈরি হয়। আপনাদের তরফ থেকে এই একটু স্পষ্ট করবেন, আপনারা কি এককভাবে নির্বাচিত করবেন কিংবা অন্য কোনো দলের সাথে পরবর্তীতে যে সংযুক্ত হবেন? এছাড়া আপনাদের যে প্রার্থী বাছাইয়ের যে প্রক্রিয়াটা, আমরা দেখেছি যে অনেক বড় বড় দলে ব্যবসায়ী থাকেন, একটা পর্যায়ে যে সবাই যার যার স্বার্থটাই চিন্তা করে, দেশকে কেউ ভালোবাসে না, সব দেশকে বিক্রি করেই চলে, সামনের দিকে আগায়। আমরা এই 53 বছরে তাই দেখেছি। এই বিষয়গুলি আপনি একটু ক্লিয়ার বক্তব্য করবেন, আপনাদের স্লোগানটা আরও স্পষ্ট করবেন, আশা করছি। থ্যাংক ইউ। আমরা স্পষ্ট বলেছি, কোনো ব্যক্তির চাহিদা আমরা পূরণ করতে পারবো না। সুতরাং যখন আমাদের কাছে একজন আসবেন, আমরা তাকে মূল্যায়ন করব সে মানুষ হিসাবে কিরকম, সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক, তার কর্মজীবন কলঙ্কমুক্ত কিনা, এক। দ্বিতীয়ত হলো, যদি এই যোগ্যতায় সে আসে এবং তারপরে সে কি কন্টেন্ট নিয়ে আসছে। আমরা যে বিষয়গুলো আলোচনা করছি তার মধ্যে যদি কেউ আসে, পার্বত্য চট্টগ্রামের আমরা স্থায়ী সমাধান করতে চাই, তার এই কন্টেন্টকে আমাদের সমস্ত কিছুর উপরে প্রায়োরিটি দেব। যদি কেউ বলে তিস্তা মহাপরিকল্পনা আমাদের নিজস্ব অর্থায়নে করব, আমাদের সবার আগে যে তার এজেন্ডা নিয়ে আসবো। সুতরাং ব্যক্তির কোনো চাহিদা আমাকে এই পদ দিতে হবে, এতটা সিট দিতে হবে, নাও। এইটাই তো বাংলাদেশের গতানুগতিক রাজনীতির একটা ধারা। এগুলি যদি আমরা পালন করি, তাহলে আমাদের সাথে তার বাকি কোনো ব্যতিক্রম থাকলো না। এটা আমরা স্পষ্টভাবে সকলকে জানিয়ে দিতে চাই। আমরা সকল ভালো মানুষকে আহ্বান করতে চাই, আপনারা যারা সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক, আপনি অবদান রাখতে পারেন। আর দল গঠন করলাম আমরা কেবলমাত্র, ইনশাল্লাহ এরপরে আমাদের যে নৈতিক কমিটি আছে সেখানে আমরা আলোচনা করব। জোট অনেক দূরের কথা, সেটা মনে হয় এখনো সময় হয়নি।